আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা দেখছেন। এই যে রেজওয়ানা হাসান, এই রেজওয়ানা হাসান সম্পর্কে আপনি ইতিহাস ঘাটলে দেখবেন তার বাবা মুসলিম লীগের এই প্রাদেশিক পরিষদের এমপি ছিল। তো এমএলএ থাকার পরে ৭০-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় ফেল করছে। এরপরে জিয়াউর রহমানের মানে পার্লামেন্টে ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দিয়া, মুসলিম লীগ থেকে বিএনপিতে যোগ দিয়া এমপি হয়েছে এবং প্রতিমন্ত্রী হয়েছে। প্রতিমন্ত্রী হওয়ার পরে যখন জিয়াউর রহমান মারা গেল, ৮৬ সালে আবার এরশাদের নির্বাচন করে এরশাদের পার্লামেন্টে আবার তিনি প্রতিমন্ত্রী হয়েছে। এখন দেখেন, চরিত্রটা বোঝেন। ওই ৭০-এ বাংলাদেশ বিরোধী নির্বাচন, ৬৭-তে পাকিস্তানের নির্বাচন, ৬৯-এ জিয়ার নির্বাচন, আর ৮৬-তে এরশাদের নির্বাচন। অর্থাৎ প্রতিটা ভিত্তি যেভাবে মনে করেন যে তার কোনো পার্মানেন্ট কোনো লোক নাই, দিনে দিনে সে হাত বদলায়, ঠিক এইরকম একটা নষ্ট পলিটিশিয়ানের, পাকিস্তানপন্থী পলিটিশিয়ানের মেয়ে হলো এই রেজওয়ানা হাসান। এবং সে মিথ্যা কথা কিভাবে আর্টিকুলেটলি বলতে হয় সেটা সে জানে এবং সে সেভাবেই বলে। দেখেন, প্রথমে সে কি বলল, আমরা চেয়েছিলাম বাংলাদেশে উগ্রপন্থীরা যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে। অর্থাৎ সে বলতেছিল যে জামাত যাতে ক্ষমতা না নিতে পারে, এটা আমরা চেয়েছি, আমরা এটাতে সফল হয়েছি। আবার ওই মোশাররফ হোসেন ঠাকুর নামে বিএনপির একজন নেতা আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বললেন যে যে সচিব উনার মন্ত্রণালয় ছিল, তিনি প্রতিদিন যে সচিবকে শাসাতেন যে ঠিক হও, জামাত ক্ষমতায় আসতেছে। তার মানে উনার প্ল্যানটাই ছিল জামাত ক্ষমতায় আসা। তো জামাত তো ক্ষমতায় আসবে, বাংলাদেশের একদম ৬৪ ডিস্ট্রিক্টে সব জায়গায় বেহেশতের টিকিট টুকেট বিক্রি করা শেষ। মহিলারা অলরেডি মনে করেন যে প্লেনে উঠার, মানে বেহেশতের প্লেনে উঠার জন্য, বোরাকে উঠার জন্য কাপড় চোপড় রেডি করে ফেলছে সব। মানে আগামীকাল ভোট হবে, রাত্রে রেজাল্ট হবে, পরের দিন তিনেরা বোরাকে কইরা বেহেশতে একদম চলেই যাবেন, একদম এটা ঠিক হয়ে গেছে। তো ইন্ডিয়া চিন্তা করলো, এই বাঙালি এত তাড়াতাড়ি এত সহজে বেসতে চাইতে দিব? ইন্ডিয়া মনে করেন যে ২-১ দিন আগে খেলটা ঠিক পথে খেললো। হিন্দু জনগোষ্ঠী যারা আছে তাদেরকে বলে দিল, যতভাবে প্রলোভন দেখাক, তোমরা এই জামাতের গুটি খেও না। এবং প্রগতিশীল মানুষ যারা মনে করেন আওয়ামী লীগ করে না, কিন্তু মানে প্রগতিশীল এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা চিন্তা করলো জামাতে তো পোড়াকে ছোড়ার জন্য সব টিকিট রেডি করে ফেলছে, তা আমরা এটাতে নামাইতে হবে। তারা যাইয়া এন্টি জামাত সেন্টিমেন্টে ভোট দিছে, যার কারণে বিএনপি সরকার গঠন করছে। এখন এখানে একটু জায়গা আপনি একটু খেয়াল করে দেখেন, জামাতের যে বেশি বেশি ভোট, জামাত যে মনে করেন ৪৩-৪০% ভোট পাইছে, তো জামাত কি আওয়ামী লীগের লোক কি জামাতকে ভোট দিছে? দেয় নাই। তাহলে জামাতকে ভোট দিছে কে? জামাতের ভোট দিছে বিএনপির লোকে, যারা ট্রেডিশনালি বিএনপি করতো, একসময় মুসলিম লীগ করছে, নেজামে ইসলাম করছে, পরবর্তীতে বড় প্রতিষ্ঠান বলে বিএনপির আশ্রয় ছিল। তারা এবারে মনে করছে বোরাকের পিঠে তাদের উঠার সুযোগ হয়ে গেছে, বিএনপি কে আর দরকার নেই। তখন তারা বিএনপি কে বাদ দিয়ে জামাতকে ভোট দিছে। আর মধ্যপন্থী যেসব মানুষ আওয়ামী লীগের সরাসরি নেতা না, কিন্তু হয়তো আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে ভোট দেয়, মাঠের সেই মানুষগুলা শুধু জামাতকে ঠেকানোর জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে না দেওয়ার জন্য এই বিএনপি কে ভোট দিছে। যদি এই অংশের ভোট যদি লাস্ট মুহূর্তে আওয়ামী লীগ বিএনপির পক্ষে না যেত, তাহলে জামাত কিন্তু জিতে যেত এবং আমাদের নারীরা পুরুষেরা বোরাকে করে বেহেশতে যাওয়ার মোটামুটি একটা, মানে মোটামুটি ব্যবস্থাটা ফাঁকাফাঁকি করে ফেলতো। তা আমরা দুঃখ প্রকাশ করি, আমরা তাদেরকে বেহেশতে যাইতে দেই নাই, আমাদের প্রগতিশীল মানুষেরা তাদেরকে বেহেশতে যেতে যায় নাই। এখন এই রিজওয়ানারা বলছে যে আমরা মৌলবাদীকে ক্ষমতায় আনতে চাইনি। আসলে মৌলবাদীকে ঠেকানোটা রিজওয়ানার কাছ থেকে হয় নাই, এটা আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে তার যে ক্ষমতা আছে, ভূরাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বিশ্বকে কন্ট্রোল করার ক্ষমতা, সেই ক্ষমতা বলে এই জামাত কিন্তু কিক আউট হয়ে গেছে। খেয়াল করে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছে, এই চুক্তিটি এখন যদি আপনি দেখেন, আপনার গায়ের রোম শিহরে উঠবে। কারণ কি বলছে, যে আপনি পৃথিবীর কোন দেশের সাথে যদি ট্রেড এগ্রিমেন্ট করতে হয়, তাহলে আমেরিকার অনুমোদন লাগবে, এবং আমেরিকা যাকে শত্রু হিসেবে ট্রিট করে, সেই রকম কারোর সাথে আপনি, মানে আমেরিকার
অমতে কোনো বাণিজ্য চুক্তি করতে পারবেন না। খেয়াল করে দেখেন বিষয়টা। এখন আমাদের তেলের মূল যোগানদাতা হচ্ছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে এই সৌদি আরব বা কুয়েত, কাতার, এইসব জায়গা থেকে এলএনজি এবং তেল আমাদের মূলত আসে। এখন সেই তেলটা এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে যুদ্ধের কারণে। আমাদের দেশের তেলের হাহাকার কিন্তু কাছাকাছি পর্যায়ে চলে আসছে। আগামী 2 সপ্তাহ যদি এই যুদ্ধটা চলে, আমাদের দেশে কোনো তেলই থাকবে না। তো এখন তেলের জন্য আমাদের বিকল্প হলো রাশিয়া, তেলের জন্য বিকল্প হলো আমাদের অন্য কোনো দূরের দেশ, নাইজেরিয়া, বা আপনি ধরেন ওই যে ওই দিন তুলে নিয়ে আসলো যে মাদুরোর দেশ ভেনিজুয়েলা। হুম। তো এখন আমরা ওইসব দেশে যাইতে গেলে রাশিয়াতে, আর আমাদের এলএনজির জন্য চায়না আছে, চায়নার কিছু ন্যাচারাল গ্যাস আসে, ওরা কিছু বিক্রি টিক্রি করে। এখন ওই চুক্তির শর্ত মোতাবেক আপনি কি যাইতে পারতেছেন? তাইলে আপনি এখন বোঝেন। এরপরে বলছে আপনি যে গার্মেন্টস শিল্পের তুলা, এটা আমেরিকার তুলা ব্যবহার করবেন। আপনি বলেন তো, অন্য দেশ থেকে তুলা আনলে আর আমেরিকার থেকে তুলা আনলে আপনার খরচটা 3 গুণ হয়ে যায় না? মানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে মোটামুটি কবর দেওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। এই ইউনুস সম্পর্কে আমাদের দেশের বদিউল আলম নামে এক ভদ্রলোক খুব সুন্দর কথা বলেন, সচিব ছিলেন। উনি বলে যে গ্রামে ইনি এই গ্রামের একটা বদমাশ লোক ছিল, সবার পাছায় কাইন্না আঙ্গুল ঢুকাইতো, মানে কনিষ্ঠ আঙ্গুলি ঢুকাইতো। তো যখন মরে যাওয়ার সময় হয়েছে, গ্রামের লোকেরা ডাইকা বলে যে আমার পিছন দিয়ে আমি মরে গেলে একটা বাঁশ দিয়ে ওই রাস্তার কোনায় তোরা দাঁড় করে রাখিস। তো গ্রামের মানুষের চিন্তা করতেছে এটা কেন বললো। তো দেখ, তারপরে সে ওসিয়ত করে গেছে, তার কথা মতো বাঁশ দিয়া তারে মানে 3 রাস্তার মোড়ে ঝুলে রাখছে, আর পুলিশ এসে পুরা গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে, মানে হত্যার দায়। মানে সে ময়ূরও একটা কইরা গেল। এখন ডক্টর ইউনুসকে ওই ক্যাটাগরি তিনি ফেলছে। এই ডক্টর ইউনুস যাওয়ার সময়ে মাত্র 2 দিন আগে আমেরিকার সাথে এই চুক্তিটি করে বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিছে। যদি এই চুক্তি সাস্টেইন করে, আগামী 2-4 বছরের ভেতরে এই সরকার মহা বিপদে পড়বে। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ট্রেডে বাংলাদেশ জিরোতে চলে যাবে। এখন এই অবস্থাটা ডক্টর ইউনুস কেন করেছে? ওই যে বললাম, ডক্টর ইউনুসকে জন্ম থেকে যারা লালন পালন করতেছে, যারা নোবেল কিনে দিছে, যারা বিভিন্ন জায়গায় ডক্টর ইউনুসকে তাদের গেটুপুত্র বলে পরিচয় করাই দিছে, তাদের জন্মের দায়টা মিটানোর জন্য এই ডক্টর ইউনুস তার সফর সঙ্গী হিসেবে নিছে এই সুন্দরী মহিলাকে, বেলা। কথা বুঝছেন? এই বেলা কি করতো জানেন? এই যে বসুন্ধরা সহ বাংলাদেশে যত বড় বড় কি বলে যে আবাসন এই প্রকল্পগুলো আছে, তো ওগুলা মনে করেন যে ওরা প্রথমে যাই ব্যাটো দিত, বলতো যে এটা মানে পরিবেশ ছাড়পত্র দেওয়া যাবে না, এখানে যদি এই প্রতিষ্ঠান করা হয় তাহলে বাংলাদেশের মানে পরিবেশের বিপর্যয় হয়ে যাবে, পরিবেশ সব নষ্ট হয়ে যাবে, ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে, এটা দেওয়া যাবে না। তো পরবর্তীতে তারা কি করতো, তারা মনে করেন যে একদম বড় ঠেলা গাড়িতে কইরা একটা বস্তা পাঠাই দিত। তো বস্তা পাঠাই দেওয়ার পরে তারা আরেকটা নতুন সংবাদ সম্মেলন করে বলতো যে হ্যাঁ, তবে এটার ডান পাশে যদি ছোট একটা জলাধার রাখা হয়, বাম পাশে যদি 100টা গাছ লাগানো হয়, তাহলে এটা প্রকৃতির কোনো সমস্যা হবে না। কথাটা বুঝছেন? এই কাজে ব্যস্ত ছিল। এখন জামাতে ইসলামী মনে করছিল যে তার বাপ ছিল মুসলিম লীগা, এখন সে তো আমাদের লোক, সুতরাং আমরা তো সেল চালাইয়া বেহেশতের দিকে চলা রওনা দিছি। এখন সে যখন এই কথাটা বলছে, তখন তো জামাতে বলতেছে যে এই দুইজন, একজন হলো খলিলুর রহমান, কারণ খলিলুর রহমান সারা বছর এই আমেরিকার স্বার্থ দেখলো, আর আমেরিকা জামাতের পিছনে হাত দিয়ে থাকলো। এখন খলিলুর রহমান তাদের লোক, তারা ধরে নিয়েছিল, কিন্তু তারেক রহমান এসে পট করে তার উপর রাষ্ট্রমন্ত্রী দিয়ে দিল। তখন জামাতের মধ্যে এখন কমপ্লেক্স তৈরি হলো, কিরে আমাদেরকে ঘুমে রেখে তো আমাদেরকে বিক্রি করে ফেলছে। এখন এই খলিলকে আর এই জলিলকে, এই কি বলে যে রিজওয়ানাকে, তারা মামলা করতে চায়। খেয়াল করে দেখেন, এই গোষ্ঠীটা যে একটা কোটালি স্বার্থ রক্ষা করার জন্য এসছে, নিজেদের পেট পুরানোর জন্য আসছে, এটা কিন্তু এখানেই এখন প্রমাণিত। এই নির্বাচনটা যে একটা মেটিকুলাস ডিজাইনের নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা যে কোনো
গ্রহণযোগ্য নির্বাচন না, এখানে নির্বাচনের রেজাল্ট শিটটা যে একটা সো কল্ড এবং এখানে কারে কোন জায়গায় দেওয়া হবে এটা যে আগে থেকে নির্ধারিত ছিল, সেটা তারা এখন নিজেরাই প্রকাশ করছে। শুনেন, ওই কাপড়ের দোকানের এক পাশে কাপড়ের দোকান, সামনে হলো কোলিং কর্নার, কফি বিক্রি করে, আবার একটু স্ন্যাক্স ট্যাক্স বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে। তো এক কাস্টমার ওই দোকানে গিয়ে কাপড় কিনছে, বলে যে ভাই একটু পয়সা কম রাখেন, ভাই এক কাপ চা খাইয়া যান, পয়সা কম রাখতে পারবো না। তো সে বলে যে ওই দোকানে যান। দোকানে যাওয়ার পরে দোকানদারের সে অর্ডার দিল কি, আমাকে চা দেন, কফি দেন, ম্যারিন্ডা দেন, মানে সে কাপড়ের দামের চাইতে বেশি জিনিসের অর্ডার দিয়ে ফেলছে। দেওয়ার পরে বলে যে না, এত জিনিস আপনাকে কেন দিব? তো ওই দোকানদারও দেখাইলো, দোকানদার হাত দিয়ে বলে যে ভাই ঠিক আছে ঠিক আছে, আমার লোক। কিন্তু দোকানদারে জানে এটা কফি খাবে, এই যে পুরো দোকান সহ খায়া ফেলতেছে, এটা কিন্তু দোকানদারও জানে না। জামাত এবং বিএনপির বিন্দু মাত্র ধারণা ছিল না যে আসলে এগ্রিমেন্টটা কি হচ্ছে। কথাটা বুঝছেন? বিএনপি ছিল এক টেনশনে যে কোনোভাবে নির্বাচনটা হয়ে যাক, আর জামাত চাইছে কোনো না কোনো ভাবে নির্বাচনটা একটু পিছনে নিয়ে যাক। এবং এই দুইজনের দুই দিকে চাওয়ার কারণে দুইজনকেই ডক্টর ইউনূস ম্যানেজ করছে। তো এই ম্যানেজ করতে যাইয়া ডক্টর ইউনূসের সাথে এই চুক্তিতে যে কি লেখা ছিল, বিএনপিও জানে না, জামাতও জানে না। খেয়াল করে দেখেন, জি। জামাত, ডক্টর ইউনূস বলছে আপনারা কি আমার সাথে একমত কিনা? হ্যাঁ, আমরা আপনার সাথে একমত। বিএনপিও বলছে হ, আমরা একতে দায়িত্ব বেহাজাল ইমাম। এখন ইমামে যে জোহরের নামাজের সূরা তো আবার জোরে পড়ে না, বুঝেন না? জোহরের নামাজ আসরের নামাজের সূরা আসতে পড়ে না। তো ইমামে বলতেছে এটা হলো জোহর আসরের সময়, এটা তো মাগরিবের এশার সময় না, এটা আমি জোরে পড়তে পারবো না। তো যার কারণে ভুল পড়ছে নাকি শুদ্ধ পড়ছে বিএনপিও জানে না, জামাতও জানে না। যার কারণে তিনি তার মনের মতো করে এই চুক্তি করে নিছে। আমি মনে করি এই চুক্তির সাথে বিএনপি এবং জামাতের কোনো সম্পর্ক নাই। এই চুক্তি মূলত ডক্টর ইউনূস তার প্রভুদেরকে খুশি করানোর জন্য এটা করেছে। এবং বিএনপি এবং জামাত ওই সময়ে এক একজন এক এক রকমের কম্পালসিভ পজিশনে থাইকা ডক্টর ইউনূসের সাথে হা হা বলছে। ডক্টর ইউনূস হচ্ছে একটা বিশ্ব বাটপার। আপনাকে বলি, আপনি আমাকে একটা জিনিস বলেন, আজকে যদি আমাকে আপনি বলেন যে বাংলাদেশের প্রতি আপনার কি, আপনি কি করছেন বাংলাদেশের জন্য, আমি এটাও বলতে পারি যে বাংলাদেশে অন্তত আমি ঈদে কোরবানিতে 10টা 50টা টাকা হইলেও দেই, যে যারা আছে আত্মীয় স্বজন তারা একটু ঈদ করুক। ডক্টর ইউনূস তাও দেয় না। ডক্টর ইউনূস কি করে জানেন? যা ইনকাম করে বিদেশে নিয়ে যায়, আর আমরা 10 টাকা ইনকাম করলে 2 টাকা হলেও দেশে দিই। ডক্টর ইউনূস এই যে মনে করেন তার গ্রামীণ প্রতিষ্ঠান, একটাতে যখন কিছু লাভ হয়, তো বাংলাদেশে একটা নিয়ম আছে যে কি, আপনি যদি নতুন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তাহলে ট্যাক্স দিতে হয় না। তো এটার আরেকটা বাই তৈরি করে, তো বাই তৈরি করে ওই টাকাটা ওখানে নিয়ে যায়, ওখান থেকে 10 টাকা দিয়ে 8 টাকা বা 6 টাকা বিনিয়োগ করে 60 টাকা খায়া ফেলে। তারপরে ওই নতুন যে বাই হলো, তার যখন লাভ হয় তখন আরেকটা বইন তৈরি করে, ওই বোনের কাছে যাইয়া টাকাটা রাখে, রাইখা 10 টাকা বিনিয়োগ করে, তার মধ্যে বিনিয়োগের থেকে 4 টাকা সে খায়া ফেলে। এইভাবে বাংলাদেশ সরকার কখনো ডক্টর ইউনূসের এই প্রতিষ্ঠান থেকে লাভ করতে পারে নাই। ডক্টর ইউনূস হচ্ছে একজন প্যাথোলজিক্যাল লায়ার, ঘন্টায় ঘন্টায় মিথ্যা কথা বলে এবং খুব সাজায়া বলে। আপনি দেখেন টেলিভিশন, রেডিও, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কোনো জায়গায় কোনো একটা লোক ডক্টর ইউনূসকে ভালো বলছে না। কেন বলছেন? জি। কারণ একটাই, কারণটা হচ্ছে কারণটা হচ্ছে উনি বাঙালি জাতির সাথে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে, বাংলাদেশের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সাথে যে প্রতারণা করেছে, বাংলাদেশের মনে করেন 53 বছরে যে দেশটা একটা সিস্টেমেটিক ওয়ের মধ্যে গেছিল, সেখান থেকে এটাকে টেনে নেওয়া হয়েছে। দেখেন, এই যে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই গণভোট আহ্বান করার, সে প্রেসিডেন্টকে দিয়ে, প্রেসিডেন্ট এই যে কালের কণ্ঠে যায় বলে দিচ্ছে না যে আমার এই সম্পর্কে কোনো ধারণাই নেই, আমার দিয়া শুধু আমাকে দেখাইছে। কথা বুঝছেন? তো সেই জন্য বলছি, এই ডক্টর ইউনূস, রিজওয়ানা হাসান, এখন এই তাদের মধ্যে যখন পিটাপিটিটা হবে, তখন আমরা খেলা দেখব। তো আসলে তাহলে আওয়ামী পরিবারের কথা যেটা বলছে, আওয়ামী পরিবার বলতে আসলে আমি ওই যে বললাম আপনাদেরকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মহিলা লীগ, এদের সকলকে বলছি।
যে আজকে হঠাৎ করে আপনি সবাই জানেন যে আজকে হঠাৎ করে উত্তর জেলা যুবলীগ একটা আহ্বায়ক কমিটি করেছে। তার মানে ওই কমিটির সভাপতি এবং সেক্রেটারি যেহেতু ঘুমন্ত অবস্থায় আছেন, ওনাদেরকে পাওয়া যাচ্ছে না, তাই এই দুইজনকে দায়িত্ব দেয়। আর এই দুইজন কারা? এই দুইজনের মধ্যে যেমন মিজান চেয়ারম্যান এবং আরেকজন, এরা হচ্ছে যে ফাইটার এই মুহূর্তে ফাইটার। মিজান চেয়ারম্যান ঢাকা শহরে প্রচুর মিছিল মিটিং করছে, ফাইটার, ফাইট করছে, সম্মান পেয়েছে সে। তো এভাবে যুবলীগ হয়তো চট্টগ্রাম মহানগর এবং আরো 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 এগুলো সবগুলোই করবে, সারা বাংলাদেশে হয়তো যুবলীগ করবে। তো যুবলীগ দিয়ে চালু হলো, এই জন্য বলছে আওয়ামী পরিবার। তার মধ্যে এখন আছে আপনার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ। এইভাবেই আওয়ামী লীগের যে সিদ্ধান্ত, ঘুমন্ত নেতারা ঘুমেই থাকুক, নতুন নেতৃত্ব আনছে, মাত্র শুরু। আপনারা জানেন যে 1/11-এর পরে যুবলীগই সারা বাংলাদেশে তাতায়া রাখছিল, সাথে ছাত্রলীগ ছিল। তো এই যুবলীগ দিয়ে শুরু হয়েছে, ছাত্রলীগ আওয়ামী লীগ সবগুলোতে শুরু হবে, এটা হচ্ছে শিওর। আজকে যে দুজনের কথা জানেন, আগামীকাল আরো জানবেন, আরো জানবেন, আরো জানবেন। অনেক ছেলে পেলে আছে যাদের কথা আমি আপনাকে চিন্তাও করিনি, তারাও দেখেন এখন আস্তে আস্তে উঠে আসবে। হ্যাঁ, হয়তো পূর্ণাঙ্গ কমিটি দিবে না, কোনো কমিটি ভেঙে দিয়ে কমিটি দিবে না, সব ভারপ্রাপ্ত করে দিবে। আপনি পারতেছেন না ভাই, আপনি ঘুমান, ভারপ্রাপ্ত দিই। আপনি পারতেছেন না, ঘুমান, ভারপ্রাপ্ত দিই। তবে যারা এই যে এখন বিদেশে আছেন বা দেশে থেকে মুখ লুকিয়ে বসে আছেন, তাদের কপালে খারাপই আছে, চলবে। আবার যারা ওই যে গালাগালি করেন প্রচন্ড, হাউ কাউ মাউ মাউ চাও চাও, আপনাদেরও খবর আছে। সবগুলোরই লিস্ট, স্ক্রিনশট সব যাচ্ছে নেত্রী পর্যন্ত। নেত্রীর সিদ্ধান্ত এখানে চূড়ান্ত, মানতেই হবে আপনাকে, কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত নেত্রী জারে দেয়। যেমন নেত্রী যদি কলা গাছরে বলে যে এরা মানতে হবে, এরা মানতে হবে, সেটি হচ্ছে কাহিনী। তবে এই যে পরিবর্তন, এখন আমি এই জন্য আওয়ামী পরিবারের অন্যান্যদেরকে বলছি, এই ছাত্রলীগ, তারপরে আপনার স্বেচ্ছাসেবক লীগ, অমুক লীগ, তমুক লীগ যারা আছেন, তারা আপনাদের কি ঘুম ভাঙবে, নাকি আপনাদের নেতাকেও এইভাবে হঠাৎ করে দিয়া দিবে? কোন দিন রাতে শুনবেন যে আপনাদের নেতাদের যেহেতু নাই, হদিস নাই, আপনাদের নেতারা গেছে, শেষ। আপনারা হয়তো বলতেও পারবেন না, ঘুমের ভিতরে একটা কমিটি দিয়ে দেয় ভারপ্রাপ্ত। তো ভারপ্রাপ্ত যারা থাকবে তারা ভারপ্রাপ্ত বেশি দিন থাকবে, তাদের ভারমুক্ত করে দিবে খুব সহসা, ভারপ্রাপ্তদেরকে ভারমুক্ত করে দিবে। তো এটা এই যে এখন শুরু হলো, এটা কিন্তু এই মাসের ভেতরে এবং আগামী মাসের মাঝামাঝি আরো বহু খেলা দেখবেন, আরো অনেক কিছু দেখবেন। সুতরাং এখনো যারা নেতারা ঘুমিয়ে আছেন, মনে করছেন যে আপনাদের পদ পদবি থাকবে, তাদের পদ পদবি থাকবে না। আর সংগঠন, আওয়ামী পরিবারের সমস্ত সংগঠনের কেন্দ্রীয় নেতাদেরকে বলবো, আপনারা শুরু করেন। কারণ অনেকেই আজকে আমাকে ফোন দিয়েও ধন্যবাদ জানিয়েছেন, ভাই আপনি ওই দিন বিভিন্ন নেতার নাম ধরে ধরে বলছিলেন কে কোন দেশে আছে, কে কোথায় আছে, সেটার ফল শুরু হয়েছে কিনা। আমি জানি না ভাই সেটার ফল শুরু হয়েছে কিনা, এটা আমি জানি না। তবে অনেকে বলে যে হয়তো আমার কারণেও এটা শুরু হইতে পারে। অদূর ভবিষ্যতে হয়তো অনেকে বলবে যে ভাই আপনার ক্রিমিনালিজমের কারণে আমাদের অমুক নেতার নেতৃত্ব চলে গেছে। এখন আবার অনেক নেতারা আছেন যারা ওই যে কমিটির হয়তো 20 জন, 25 জন, 30 জন মেম্বার আছে, তারা তাদের সাথে কথা বলেন। তারা আবার তৃণমূলের সাথে কথা বলতে গেলে ফোন বন্ধ করে আসতে ভাইগা যান। আপনাদের কপালেও খারাপই আছে, বলছি আপনাদের কপালেও খারাপই আছে। সুতরাং এখনো সময় আছে, যদি জাগ্রত হতে 2-4 দিনের ভিতরে না পারেন, তাহলে আপনাদের কপালে যে কি আছে তা বুঝতেও পারবেন না। নেত্রী মরা নেতা আর চায় না, অনেক বছর খাইছেন, তো আর মরা নেতা চায় না। এখন নেত্রীও চাই ইয়াং নেতা, কারণ নেত্রী চাইতেছে যে তৃণমূলের কর্মী সমর্থক এদেরকে নিয়ে আসা। নাহলে আপনারা এই মিজান চেয়ারম্যানের কথাই চিন্তা করেন না।